রংপুর জেলা মিঠাপুকুর বিভাগের রাধাকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হেড টিচারের পক্ষে তারা পদত্যাগের জন্য আহ্বান করে জানাচ্ছে। সে নাকি স্কুলের টাকা মেরে খায় এবং কি অনেক দুর্নীতি করে এবং কি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়মিতন ক্লাস হয় না এবং কি সে কাউকে চাকরি দেওয়ার জন্য অনেক টাকা নিয়ে থাকে। এমনকি আমরা শুনতে পেরেছি যে স্কুলের বারান্দার জন্য অল্প একটু বারান্দার জন্য সে 4 লাখ টাকা নিয়েছে। সেখানে এত টাকা লাগে না, লাগলো হয় মাত্র 1.5 থেকে 2 লাখ। আর যদি 2 লাখ টাকা যে থাকে তাহলে আর 2 লাখ টাকা কোথায় গেল? আমরা এখন দেখতে পারছি যে রাস্তার মধ্যে আমরা এখন আছি, কিছু কিছু লোক আসছে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো আরও অনেক কিছু। আমরা সামনের দিকে যা দেখব যে এখানে আরও কি শুনতে পারি। আমাদের সাথে থাকুন। আমরা দেখতে পারছি যে এখন কিছু কিছু লোক আমাদের এইখানে আসছে যে ভাষণে কি বলে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা সচেতন এলাকাবাসী এবং আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগিতা। এখানে আমার দায়িত্ব হচ্ছে আমি এখানে সবাইকে উপস্থাপনা করবো। আমি বলতে চাই প্রতিষ্ঠানের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা একটু আমাদের সামনে আসলে খুব ভালো হয়। আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি, তারা সবাই স্কুল মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে শ্রদ্ধা জানাই আমার সেই সব ভাইদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন তাদের আপনারা দেখতে পারছেন রাস্তার সাইডেও অনেক লোক দাঁড়িয়ে আছে এবং কি আমাদের এখানে অনেক লোক আছে। এখন ভাষণে যা যা বলবে এইসব অবশ্যই সত্যি, কারণ এইসব যদি না হয় তারা এইসবের জন্য লোক আসতো না এইখানে। কারণ অবশ্যই এই স্কুলের হেড টিচারের নামে উক্ত বিষয়গুলো নিয়ে কাউকে সদস্য ইমাম ফারাজি উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ করে সেটি নিয়ে উপজেলা প্রশাসন তদন্তে বিলম্ব করা, সামগ্রিক বিষয়গুলো বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে বিদ্যালয়ের সম্মান হানিকর পরিবেশ সৃষ্টি, সেই সাথে লেখাপড়ার পরিবেশ না থাকা। আমরা এই সকল বিষয়ে আজকে এখানে আলোচনা করব। আমাদের এই আলোচনা সভায় উদ্বোধনীয় ভাষণ প্রদান করবেন মোহাম্মদ আব্দুল আহাদ। আমরা তাকে, তিনি আমাদেরই একজন সহযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। তাকে আমরা 5 মিনিট সময় দিয়ে তার একটু সংক্ষিপ্ত বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম, আব্দুল আহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা। প্রথমেই বক্তব্যের শুরুতে আমি স্মরণ করতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এ পর্যন্ত যত স্বৈরাচারের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, যে সকল ভাইয়েরা শহীদ হয়েছে তাদেরকে আমি স্মরণ করতে চাই। তাদের প্রতি নিরাপত্তার জন্য আমরা মন থেকে দোয়া করব। এর পাশাপাশি আমরা আজকে এই প্রতিষ্ঠানে এসেছি মূলত বিভিন্ন অভিযোগের কারণে। এখানে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পেয়েছি, তার প্রমাণ আমাদের কাছে আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কাজ করে না, এটা আপনারা আগে থেকেই জানেন। যেখানে বৈষম্য বা অনিয়ম বা দুর্নীতি দেখা যায় সেখানেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। তার প্রেক্ষিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। দুঃখজনক হলেও সত্যি আমরা এই প্রতিষ্ঠানে এর আগেও একটা দেখেছিলাম, তবে সেক্ষেত্রে আমরা ছাত্রের সাথে কথা বলেছি, এমনকি এখানকার প্রধান শিক্ষক আব্দুল বাড়ি সাহেবের সঙ্গেও কথা বলেছি। ওনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে, উনি আমাদের সঙ্গে
বিভিন্ন বিষয়ে কথা বলার পরেও তার বিভিন্ন অনিয়ম ধরার পরে তিনি আমাদের কাছে ক্ষমা চেয়েছিলেন। আমরা কখনো ভাবিনি দ্বিতীয়বার এখানে আসতে হবে। তো আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আজকে এখানে মিডিয়া সহ আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়ে আমরা এখানে এসেছি। এখানে দুর্নীতি যাতে শেষ করতে পারি, বৈষম্য দূর করতে, দুর্নীতি দূর করতে, তাদের প্রেক্ষিতে আমরা অন্তত আমাদের ওয়ার্ডকে যেন বৈষম্য দূর করতে পারি, দুর্নীতি দূর করতে পারি, সাথে অনিয়ম দূর করতে পারি, সেই দিক থেকে কাজ করছি। জানেন এবং আপনাদের যে যৌক্তিক মনে হয় সেই ডিসিশন নেবেন, এটাই আমরা আপনাদের কাছে কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেহেদি ভাই, আপনাকে কিছু বলার জন্য 5 মিনিট সময় দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? প্রথমে গভীরভাবে শ্রদ্ধা জানাই রংপুরের কৃতি সন্তান মোহাম্মদ আবু সাইদ ভাই, মীর মুক্ত ভাই এবং গতকাল রাত 9টা পর্যন্ত উপস্বাস্থ্য কমিটি, জাতীয় উপস্বাস্থ্য কমিটি যে শহীদের লিস্ট প্রদান করেছে 1586 জন, সেই সঙ্গে এই ফ্যাসিস্ট সরকার আমলে দীর্ঘ 16 বছর যারা বিভিন্ন থাকতে পারছে না, তো উনি কিছু বক্তব্য দেওয়া পারে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি আমার সালাম আদা। আমি সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য এখানে এসেছি। আমরা আমাদের দাবি আদায় আমাদের এখানে যারা আজকে দাবি দিয়ে এসেছেন, আমরা কিছুক্ষণের মধ্যে শুনতে পেলাম যে এই স্কুলের ম্যাডাম শামিমা তার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনের কাগজ নকল, সে সত্ত্বেও সে এখনও চাকরি করছে। কেন সে চাকরি করছে? হেড মাস্টার কি তার বেতনের অর্ধেক কি দুজনে ভাগ করে নেয়, নাকি যে কোনো সমস্যা আছে? তার এইসব কাগজপত্র ভুল থাকাও কারণে সে এখনও এই স্কুলের চাকরি করছে। এই স্কুলের আর একজন টিচার হালিম, সে 2বার চাকরি জয়েন করেছে এই স্কুলে। কেন সে 2বার এই স্কুলে চাকরি জয়েন করলো? এবং কি সেই হালিম মাস্টার শামিমা নামের একজন ম্যাডামের চাকরির জন্য 60,000 টাকা নিজে আত্মসাৎ করেছে। এবং কি আমরা এই স্কুলের হেড বাড়ি মাস্টারের নামে আমরা শুনতে পেরেছি যে সে ব্যাংকে অনেক টাকা জমিয়েছে। সেটা কি স্কুলের টাকা নাকি অন্য টাকা? সে যদি স্কুলের এত টাকা না খায় তাহলে কীভাবে তার ব্যাংকে এত টাকা জমা হলো? সেখানে নিয়মিত ক্লাস হয় না। একজন স্কুলের হেড টিচারের দায়িত্ব যে কোন পিরিয়ডে কোন স্যার ক্লাসে গিয়েছে, কোন ক্লাস হলো, সেও কোনো দায়িত্ব পালন করে না। এবং কি কোনো ক্লাসে যেমন 6 থেকে 8 পর্যন্ত ক্লাসে কোনো ফ্যান নাই, এবং কি চেয়ার ভাঙা, বেঞ্চি ভাঙা এবং জানালা ভাঙা, সে এইসবের কাজ না করে সে স্কুলের টাকা মেরে খাচ্ছে। এবং কি আরও আমরা শুনতে পারলাম কিছুক্ষণের মধ্যে, এই হেড মাস্টারের যদি লজ্জা শরম থাকে তাহলে সে পবিত্র চেয়ারে সে আর বসবে না। সে কারণে আমরা শুনতে পারলাম যে তার যদি শরম থেকে থাকে তাহলে সে অবশ্যই পদত্যাগ করবে। এবং কি আরও শুনলাম যদি স্কুলে নিয়মিত ক্লাস না হয় এবং কি টাকা এমন মেরে খায় তাহলে তাদেরকে আইনের পর্যায়ে নেওয়ানো হবে। আমরা জানতে পারলাম এবং সরকারি দেখে গেলাম যে সেই শিক্ষক এই স্কুলে কিভাবে এসে ক্লাস নেয়। তাকে আপনারা 15 দিন আগে স্কুল থেকে শোকজ করলেন এবং আপনারা নোটিশ করলেন যে এই শিক্ষক আমাদের ইসলামের উচ্চ বিদ্যালয় থেকে তাকে অপসারণ করা হয়েছে। সেই শিক্ষককে আপনারা 15 দিন পরে কি হিসাবে এই স্কুলে ডাকেন এবং ক্লাস নেওয়ান। কিছু টিচার আছে ক্লাসে গেলে নিয়মিত ক্লাস নেয় না, গল্প করে টাইম বের করে দেয়। এবং কি তারা ক্লাসে যেয়ে ঘুম পাড়ার মতো করে বসে থাকেন, কোনো
ছাত্রছাত্রীদেরকে চাপ পর্যন্ত দেয় না। একজন বাবা মা তার সন্তানকে পাঠায় স্কুলে, তার সন্তান সুশিক্ষিত হবে। তাছাড়া এই স্কুলের কোনো ছাত্রই ভালো মতন পড়তে পারে না। কেন পারে না? তারা যদি নিয়মিত ক্লাস নেয় তাহলে অবশ্যই পড়তে পারবে। তাহলে আপনার আসে এবং এই উচ্চ জনতার সামনে আপনি আপনার কিছু টিচাররা আছে ক্লাসে যে ক্লাস না নিয়ে ছাত্রছাত্রীদেরকে বলে আমার কোচিং আছে, আমার কোচিংয়ে এসো, এখানে অনেক ভালো পড়া হয়। সে পড়া কি ক্লাসে পড়ানো যায় না? ছাত্রছাত্রীকে নিয়ে যাওয়ার জন্য কি তারা এই কারণে তারা ক্লাসে নিয়মিত ক্লাস নেয় না, তাদের কোচিংয়ে যাওয়ার জন্য বলে। কেন? তাদের কি সরকার কি বেতন দেয় না? তারা অবশ্যই সরকার থেকে বেতন পায় এবং নিয়মিত ক্লাস নেয় না। সে কারণে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য বলছে তাকে পদত্যাগ হওয়ার জন্য। তার যদি শরম থেকে থাকে তাহলে সে অবশ্যই পদত্যাগ করবে। সভাপতি রানিং সভাপতি আমি আপনাদের সাথে আছি। সবাইকে আসসালামু আলাইকুম।